আপনার কি মনে হয় এই দেশের জন্য কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ডোনেটিং নেই? বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার কি ডোনেটিং নেই? আমরা এতটাই বেঈমান, এতটা হারামি হয়ে গেছি যে একটা মানুষের পরিবারে 22 জন। আপনি দেখেন পৃথিবীতে কোন দেশের মন্ত্রী আছে যার পরিবার এভাবে মেরে লুটপাট করে ফেলা হচ্ছে? আজকে আপনি হলে কি করতেন, আমি হলে কি করতাম? দেশের 20 কোটি মানুষের কাছে আমার এই প্রশ্ন, আর সবার কাছে কোশ্চেন করতে চাই যে শেখ হাসিনা পরিবারে 22 জন মানুষকে এভাবে মেরে ফেলা হয়েছে, ধূলিসাৎ করে ফেলা হয়েছে, আপনারা হলে কি করতেন? শেখ হাসিনা তাকে তাড়ানোর জন্য হচ্ছে গিয়ে এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা তো কোনো যোদ্ধা না। যুদ্ধ কাকে? আপনি জুলাইকে যুদ্ধ কেন বলছেন আমি তো এটাই বুঝতে পারছি না। যুদ্ধ বলতে কি বোঝায়? যুদ্ধ বলতে বোঝায় একটা দেশের সার্বভৌমত্ব নেই এবং দেশের হচ্ছে গিয়ে আকাশে অন্য দেশের যুদ্ধ বিমান যখন চলাচল করে এবং যে দেশ হচ্ছে কোনো গভর্নমেন্ট নেই, যে দেশের হচ্ছে গিয়ে জনগণ অন্যের কাছে পরাধীন অবস্থায় থাকে, সেই দেশের জন্য যখন কেউ হচ্ছে লড়ে, দেশের জনগণ লড়ে, সেটাকে যুদ্ধ বলে। আপনার জুলাইতে কি এদেশের সার্বভৌমত্ব ছিল না? এদেশের ভূমি সীমানায় কি বাইরের কোনো বিমান এসে ঢুকেছিল নাকি এই দেশ অন্য কারো হাতে ছিল? আমরা তো জুলাইতে তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু শেখ হাসিনা তাকে তাড়ানোর জন্য হচ্ছে গিয়ে এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা তো কোনো যোদ্ধা না। যুদ্ধ কাকে বলে, ওয়ার কাকে বলে, সেটাই তো তারা বোঝে না। এই ধরনের কথা তো এটা অবান্তর কথা। 2 নম্বর কথা হচ্ছে তিনি তখন প্রধানমন্ত্রী হিসেবে যখন ছিলেন, দেশের সুপ্রিম পাওয়ারটা হচ্ছে তার হাতে ছিল। তো তার হাতে যদি সুপ্রিম পাওয়ারটা থেকে থাকে, দেশের পুলিশ বাহিনীও আলটিমেটলি তার কথাই শুনে। তো উনি যদি আপনার গুলি করার জন্য বলতেন, যে উনি ছাত্রদের গুলি করার জন্য বলেছেন, তাহলে তো উনার তো দরকারই ছিল না গুলি করার, কারণ উনি নিজে চাইলে এদের উঠিয়ে নিয়ে যেতে পারেন। অ্যাটলিস্ট 2 প্লাটুন আর্মি আনলেই তো এরা সরকার হয়ে যায়। জুলাইতে যেসব ছাত্র নিহত হয়েছে বা যারাই হচ্ছে আহত হয়েছে, তারা তো আদৌ ছাত্র ছিল না। যে কয়েকজন ভার্সিটির ছাত্র ছিল তারা হচ্ছে কি পেইড ছিল। তারা জামাতের কোনোভাবে পাকিস্তানি যারা, তাদের হচ্ছে পেইড ছিল এবং পেইড হয়ে তারা হচ্ছে ওখানে মিটিং মিছিল করতে এসেছে। তা না হলে আপনি বলেন আমাদের কি এত সাধারণ জনগণের টাকা পয়সা হয়ে গেছে যে 3 বেলা আমরা ক্রমাগত বিরিয়ানি দিব, 3 বেলা বার্গার দিব, 3 বেলা সফট ড্রিঙ্কস দিব, তারপর হচ্ছে 3 বেলা স্ন্যাক্স দিব? এটা কার টাকা পড়ছে? আপনার আমার সাধারণ জনগণের কি টাকা পড়েছিল যে আন্দোলনের জন্য গিয়ে আমরা টাকা পয়সা দিব, এরকম ডোনেটিং করব? 3 বেলা হচ্ছে এই যে এরকম হচ্ছে বিরিয়ানি, বার্গার, তারপর হচ্ছে সফট ড্রিঙ্ক এবং স্ন্যাক্সে কি বোঝা যায়? এর পিছনে বিপুল একটা ডোনেটিং ছিল। এবং যে রাইফেলসের যে গুলিগুলি হচ্ছে গিয়ে আপনার 0.5 না কত যেন, আমার ভুল হতে পারে, সেটা তো হচ্ছে গিয়ে পুলিশের কাছে থাকে 7.2। এটা হচ্ছে গিয়ে পুলিশের কাছে থাকে এবং সেটা হচ্ছে গিয়ে ছাত্রদের হাতে থাকার কথা না এবং বাইরে কারো কাছে এটা থাকার কথা না। এটা হচ্ছে নীতিগতভাবে এটা কেউ পায়ও না। তো এখান থেকে তো প্রমাণ হয় যে যারা হচ্ছে গিয়ে এখানে গুলি করেছে, সেই গুলিগুলি হচ্ছে বাইরের মানুষের ছিল, একই সাথে মিছিল করেছে, পাশ থেকে গুলি করে সে চলে গেছে। তো এখানে কিভাবে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে গুলি করার জন্য? এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভ্রান্ত কথা। একটা পরিবারে 22 জন মানুষ অকাতরে প্রাণ দিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কেনই দেশকে ভালোবাসে? আপনার আমার বাবা আল্লাহ নিয়ে গেছে, তারপরে আমরা তাদের কথা চিন্তা হলে এখনো কাটি করি, এখনো আমাদের খারাপ লাগে। আর একটা মানুষ উনি বিদেশে গিয়েছেন, যাওয়ার পরে উনি শুনেছেন ওনার পরিবারে মা নেই, বাবা নেই, ভাইরা নেই, ইভেন তার ছোট ভাইটিকে পর্যন্ত পিষে মারা হয়েছে। আপনি হলে আপনি কি করতেন, আমি কি করতাম? তো আপনার কি মনে হয় এই দেশের জন্য কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ডোনেটিং নেই? বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার কি ডোনেটিং নেই? আমরা এতটাই বেঈমান, এতটা হারামি হয়ে গেছি যে একটা মানুষের পরিবারে 22 জন। আপনি দেখেন পৃথিবীতে কোন দেশের মন্ত্রী আছে যার পরিবারে এভাবে মেরে লুটপাট করে ফেলা হচ্ছে? আজকে আপনি হলে কি করতেন, আমি হলে কি করতাম? দেশের 20 কোটি মানুষের কাছে আমার এই প্রশ্ন, আর সবার কাছে কোশ্চেন করতে চাই যে শেখ হাসিনা পরিবারে 22 জন মানুষকে এভাবে মেরে ফেলা হয়েছে, ধূলিসাৎ করে ফেলা হয়েছে, আপনারা হলে কি করতেন? সেই মন্ত্রীকে আপনারা এখন যারা খারাপ বলছেন, আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা বিভিন্ন রকম বাজে কথা বলেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ যাদের পরিবার আছে, যারা পারিবারিক ভাবে জানে যে বাপ ভাই মারা গেছে, তাদের 2 হাতে আমরা যারা জানাজা দিয়েছি, কবর দিয়েছি, আমরা এখনো শেষক ভুলতে পারি না। আর উনি একটা মহিলা হইলে তখন তার বয়সী বা কত ছিল? তার বাবা, তিনি হঠাৎ ফোনে শুনতে পেলেন যে তার বাবা মারা গেছে, তার বাবা মা মারা গেছে। ইভেন তার ছোট ভাইটা নাবালক, যে এখনো ছেলেই হয়ে উঠতে পারলো না, যে জীবনের স্বাদ নিল না, গন্ধ নিল না, সেই বাচ্চাটাকে পর্যন্ত আপনারা পিষে মেরেছেন। তাহলে ওই পরিবারের মেয়ে হয়ে এই দেশের প্রতি তার মর্যাদা থাকবে না, তার থাকবে না, কার থাকবে? এটা সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন যে আপনারা আজকে জবাব দিয়ে যাবেন। আপনার পরিবারে যদি 22 জন এভাবে অকাতরে মেরে ফেলা হয়, কারণ লাস্টটা পর্যন্ত আপনারা না দেখেন, আপনারা হলে কি করতেন? আপনাদের কাছে আমার কোশ্চেন। ডক্টর ইউনূস দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন শিয়াল বলে আমি রাজা, কুকুর বলে আমি রাজা, বান্দরও বলে আমি রাজা। মানে রয়্যাল বেঙ্গল টাইগার আপনি খুঁজে পাবেন না বর্তমানে যে পরিস্থিতি চলতেছে। এবং এই দেশ ধ্বংসের শেষ সীমানায় চলে আসছে। মানুষ হাহাকার করতেছে জাতি শেখ হাসিনার জন্য, কেউ গান বানাচ্ছে, কেউ দোয়া দরুদ করতেছে। মানে এই দেশের একমাত্র বিকল্প এই অন্ধকার দূর করার জন্য জাতি শেখ হাসিনা। কোন অজুহাতে, কি কারণে আজকে যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? জনগণ জানতে চায়, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চায়। প্রধানমন্ত্রী রে কই শেখ হাসিনা রে এই বাংলাদেশ এই বাংলাদেশ বাঁচাক, আমাকে গরিব মানুষেরা বাঁচাক, সাধারণ মানুষেরা বাঁচাক, এই দেশটা বাঁচাক। রাজাকার সংসদে গেছে, হায় হায় কি লজ্জা, কি হায় হায় রে আল্লাহ, রাজাকার সংসদে গেছে। আল্লাহ, রাজাকার জীবনের সংসদে যাইতারে এরা মুনাফিক। হ্যাঁ, এরা আমাকে 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মাবিনের মারছে, হে রাজাকার সংসদে বহে কেমনে? এই জাতির একটা লজ্জা না? এই দেশের একটা লজ্জা না? এই দেশের সার্বভূমি না এই লজ্জা না? হ্যাঁ, এই রাজাকার কেমনে সংসদে কয় বইছে বইয়া এই
5ই আগস্টে মানুষের ষড়যন্ত্র কইরা আমাকে পোলাপানের ষড়যন্ত্র কইরা মিথ্যা উস্কানি দিয়ে এই দেশটা ধ্বংস করছে। এই দেশের মানুষের মারছে, পোলাপান মারছে, মাইরা এই ছাত্রলীগের উপরে দোষ চাপাইছে। কোনোদিন পুলিশের উপরে দোষ চাপাইছে, কোনোদিন পুলিশে মারে নাই। পুলিশের কাজ কি? পুলিশের কাজ কোন জায়গায় অরাজকতা হয়, কোন জায়গায় খারাপ কিছু হয়, কোন জায়গায় দেশ ধ্বংস করবো, এই পুলিশের দায়িত্ব আমাকে রক্ষা করা বাংলাদেশ, আছে না? এই জন্য পুলিশের ব্যবস্থা নিবই, আল্লাহ যে সরকারে আহুক, ঠিক না? এক জায়গায় মানুষ মারবো, এক জায়গায় আগুন ধরাইবো, এনে পুলিশের ব্যবস্থা নিব না, এটা কি অন্যায়? তাহলে ওরা আবার কয় কি আমাকে পুলিশ মারছে, এটির বিচার করবো না। বিচার করবো বলে অগরে রাজাকাররা ষড়যন্ত্র করছে, হেডির বিচার করবো। আমাকে 5ই আগস্টে এই পুলিশ বিচার হইব। আর কোনো রাজাকার বেশি দিন থাকতে পারবো না। আমাকে এই 18 জনগণ সবাই এখন বুঝা গেছে ষড়যন্ত্র, সবাই বুঝা গেছে। আর শেখ হাসিনারে আইতে দিব না। শেখ হাসিনা এই দেশের মেরুদণ্ড, শেখ হাসিনা এই দেশের মেরুদণ্ড। শেখ হাসিনা ছাড়া কোনো উপায় নাই এই দেশে। শেখ হাসিনা এই জনগণের লাগবো, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হ্যাঁ, গরিব, কৃষক, শ্রমিক, এই শেখ হাসিনার এই দেশের লাগবো। অগমতন রাজাকার লাগবো না এই দেশে। আচ্ছা, এই রাজাকাররা থাকতে পারবো না দেখা এদিকে শেখ হাসিনারে নিয়ে এত ষড়যন্ত্র করে। আর ওই যে পিনাকি ইলিয়াস, ওরাও ষড়যন্ত্র করে। ওই পাকিস্তানের থেকে টাকা খায়, আর ওরা ওই বিদেশে বইয়া বইয়া ষড়যন্ত্র করে। বিরুদ্ধে পিনাকি এই দেশে, ইলিয়াস এই দেশে কোনোদিন আইতে পারবো না। নির্বাচনের ঠিক 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ার বহির্ভূত একটা কর্মকাণ্ড ঘটায়। মার্কিনীদের সাথে একটা অবৈধ বাণিজ্য চুক্তিতে সে সই করে, এবং মূলত এই চুক্তিটা যদি বাংলাদেশের যে কোনো জনগণ যে পড়তে সক্ষম সে যদি পড়ে, তাহলে দেখা যাবে যেটা কোনো বাণিজ্য চুক্তি না, এটা দাসত্বের চুক্তি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে ঠিক করে দিচ্ছে যে আমরা কোন দেশ থেকে কতটুকু আমদানি করতে পারবো। সে ঠিক করে দিচ্ছে যে আমরা চীন, রাশিয়া বা ইউক্রেন থেকে যেই জিনিস কম দামে কিনি, সেই জিনিস আমার তার দেশ থেকে কিনতে হবে। এবং সবকিছুই তারা করতেছে বাণিজ্যে যে ঘাটতিটা সেটা পূরণ করার জন্য। তার যে ট্যারিফ সে আরোপ করেছিল, স্বয়ং আমেরিকার আদালত সেটাকে অবৈধ ঘোষণা করে বাতিল করেছে 2রা ফেব্রুয়ারি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিতে সাইন করে 9 ফেব্রুয়ারি। আমি জানতে চাই, এদেশের জনগণ জানতে চাই, কেন এই চুক্তিতে সই করা হয়েছে। এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের ওষুধ শিল্প, বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে ধ্বংসের মুখোমুখি হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে ভাতে মারার জন্য, পানিতে মারার জন্য এই চুক্তিটা সই করে গেছে। বর্তমান সরকার যারা কথায় কথায় বলে তাদের ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দালালির চুক্তিটা বাস্তবায়নের পথেই তারা হাঁটছে। আমরা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনৈতিক দল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই চুক্তি বাতিলের দাবি করে আসছি। আজকেও আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে বিক্ষোভ সমাবেশ করছি, সেই বিক্ষোভ সমাবেশের মূল দাবি হচ্ছে দেশ বিরোধী এই অসম দাসত্বের চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে, এবং খলিলুর রহমানকে জবাবদিহি করতে হবে যে সে কেন এই চুক্তিতে সই করেছিল। এবার গুলি চালালে আমরাও গুলি চালাবো, এবার বোমা ফাটালে আমরাও বোমা ফাটাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুজিব সৈনিক কখনো মৃত্যুকে ভয় পায় না। শেখ হাসিনা সরকার আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল। নোবেল পুরস্কার পাইতে হইলে কত বড় বাটপার হইতে হয়, কত বড় চাচ্চর হইতে হয়, এটা ইউনুসরে দেখে শিখেন। ইউনুস হইল একটা সিম্পলি সুদখোর, ঠিক আছে? সে সাজানো গোছানো একটা বাংলাদেশকে মিসক্যারেজ করে দিয়ে গেছে। হ্যাঁ, যেই অবস্থার থেকে পরিত্রাণ পাইতে হইলে এই সরকারকে, বর্তমান ইলেকটেড সরকারকে কতটা বেগ পাইতে হবে তার হারে হারে টের পাবে, ঠিক আছে? ইউনুস এখনো দেশে আছে, আসিফ নজরুল, গং, এরা এখনো দেশে আছে। এদেরকে ধরেন, এদেরকে ধইরা এদের কাছ থেকে কিভাবে তারা টাকা পাচার করছে, কোথায় পাচার করছে, এটা বের করা কোনো সমস্যা নাই কোনো। আর একে তো ইউনুস পাইলসের রোগী, ওর পাশা দিয়ে যদি একটা সিদ্ধ গরম ডিম ঢুকাই দেন অটোমেটিক বলে দেবে। আর আসিফ নজরুল ও তারা গাঁজাখোর, ওর কলকে একটা ধরাই দেন, একটু ভালো মাল খাওয়াই দিয়েন, দেখেন সুন্দর করে সুসুর করে সব বলে দেবে। তা না হলে টাকা আর উদ্ধার করতে পারবেন না। বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ডক্টর ইউনুস স্যার 1.5 বছর ক্ষমতায় থেকে কি উন্নয়ন করেছে দেশে? পণ্ডিত কল্যাণ আইছে, শুধু তার ব্যবসার কারণে সে ক্ষমতায় আইছে। 2000 কোটি টাকার উপরে বাজেট করেছে শেখ হাসিনা বাড়ির জন্য। ছাত্ররা দেশে বিভিন্ন শহরে, ঢাকা শহরে বিভিন্ন কলেজের ছাত্ররা দিয়ে হাসিনা নামাইছে টাকার জোরে। শেখ হাসিনা নামার পরে সব ছাত্ররা প্যারাটো গাড়ি, লেক্সেস, টয়টা ল্যান্ড-ক্রুজার এইসব গাড়ি কোথায় পেল? দামি দামি পায়জামা পাঞ্জাবি কোথায় টাকা পেল? এই যে ইউনুস স্যারের টাকা।
ইউনূস স্যার যে টাকা খরচ করে উপদেষ্টা হয়েছে তার 10 গুণ টাকা বেশি নিয়ে চলে গেছে। ইউনূস আসার পরে ধানমন্ডি এই যে ভাঙেছে 32, এর দায় কে নিবি? বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর ছবি ভাঙেছে, এর দায় কে নিবি? আওয়ামী লীগের পার্টি অফিস কেন্দ্র ঢাকায় গুলিস্তানের যে অফিস ভাঙেছে পুরাইছে, এর দায় কে নিবি? সচিবালয় আগুন দেশে, এর দোষ কে নিবি? গণভবন লুটপাট, এর দায় কে নিবি? আসিফ নজরুল স্যার বলতেছে যে 32-এর যে বাড়ি ভাঙচুর হয়েছে এই দায় আমি নেব না। কেন তোমরা নেবে না? তোমরা ক্ষমতায় ছিলে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় যেগুলা ভাঙচুর হয়েছে এইগুলার দায় যতগুলো অপদেষ্টা ছিল তাদের সবাইকে নিতে হবে এর দায়। একটা কথা মনে রাখবেন, 50 বছর পরে হলে পরে শেখ মুজিবের হত্যার বিচার হয়েছে, 50 বছর পরে হলে পরে যুদ্ধ অপরাধের বিচার কিন্তু আওয়ামী লীগ করছে, সেই আওয়ামী লীগ। কেউ যেন মনে না করে আওয়ামী লীগ কিছুই আমাদের করতে পারবে না, এটা ভুল, এটা ভুল। কিন্তু সময় কথা বলবে, তখন বলবে যে আমি এই দায় নেবো না, আমি এটা করিনি ওটা করিনি। তার পরিবার বলবে যে আমার ছেলে এটা করেনি। না, কে সংসদে পাও তুলে লাচাইছে, কে সিগারেট খাইছে, কে ধানমন্ডি 32 ভাঙেছে, সংসদ ভবনে সিগারেট খাচ্ছে, এগুলো সব কিন্তু হিসাব হবে, ঠিক আছে? গণভবন থেকে কে কিরা চুরি করেছে, কে কি করেছে, এর সব বিচার কিন্তু হবে। তখন তার পরিবার বলবে যে আমার তো ছেলে, আমার তো মেয়ে এগুলা ছিল না, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু রয়ে গেছে। সবাই সাবধান, এর বিচার কিন্তু হবে। এটা কিন্তু আওয়ামী লীগ, একটা কথা মনে রাখবেন। হ্যাঁ, কথাই আছে না, বাঘে ধরলে কিন্তু ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না, অথবা আওয়ামী লীগ ধরলে কিন্তু কারোকে ছাড়ে না। এটা কিন্তু মনে রাখবেন, খেয়াল রাখতে হবে। আন্দোলন গড়ে তুলেছিল, সেই গণ আন্দোলনের ফলে শেখ হাসিনার পতনের পর আমরা দেখতে পেলাম ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত দেওয়া হলো। কারা সেই নিয়োগ দিলেন? এই দেশের কিছু ছাত্র যাদেরকে আমরা দেখেছিলাম এই আন্দোলনের সামনে সারিতে ছিলেন। প্রিয় বন্ধুরা, তারা আমাদের সামনে ডক্টর ইউনূসকে নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচয় করিয়ে দিতে ছিলেন। কিন্তু ডক্টর ইউনূস কি আসলে নেলসন ম্যান্ডেলা ছিলেন? না, ডক্টর ইউনূস সেই ব্যক্তি যিনি কিনা এই দেশে সুদের ব্যবসা করেছেন, এই দেশের খেটে খাওয়া মানুষকে নিপীড়ন করেছেন, এই দেশের মজলুম মানুষকে শোষণ করেছেন, সুদের নামে তিনি অর্থ আদায় করেছেন। সেই ব্যক্তিকে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হলো। ডক্টর ইউনূস আসলেন, ক্ষমতায় বসলেন, তার সকল কাজ ফেলে দিয়ে তিনি চলে গেলেন চট্টগ্রাম বন্দর মার্কিনদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা যারা এই গুটি কয়েক বামপন্থী প্রগতিশীল মানুষ রয়েছি, তারা এই বন্দর আন্দোলন, বন্দর দেওয়ার বিরুদ্ধে জামাত বলার না সুযোগ পাইবে না। সাধারণ পাবলিক রাস্তায় বাইরে, সাধারণ পাবলিক রাস্তায় নামাইয়া এই জামাত এনসিপি গোল তোলাই দেবে। আজকে একটা বাংলাদেশে ইতিহাস গড়ে ফেলেছে অটো ড্রাইভাররা। কি হয়েছে জানেন? বাংলাদেশে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের মিছিল বাই হয়েছে। সেই মিছিলের লোকজন বাড়ি যাওয়ার পথে অটোর গায়ে উঠেছে। সেই অটো ড্রাইভার যখন শুনেছে যে আওয়ামী লীগের মিছিল, শেখ হাসিনার মিছিল, তখন অটো ড্রাইভার ভাড়া নেয়নি। যে কয়টা অটো ড্রাইভার তাদেরকে বাড়ি পৌঁছা দিয়েছে মিছিলের শেষে, তাদের কাছ থেকে 1 টাকা ভাড়া নেয়নি। যখনই শুনেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ মিছিল করতেছে রাজপথে শেখ হাসিনার জন্য, বাংলাদেশের গরিব মানুষের, মেহনতের মানুষের অধিকারের জন্য, তখন সব অটো ড্রাইভাররা তাদেরকে ফ্রি আজকে তার বাড়ি পৌঁছা দিয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? দেখেন, দেখেছেন? বুঝতে পারছেন বাংলাদেশের অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, বাস ড্রাইভার, দিন মজুরি মানুষ শেখ হাসিনাকে কত ভালোবাসতে, যাদের ফুসলা ফুসলে একসময় আন্দোলনে নিয়ে গেছিলে, তারা বলতেছে আমরা ভুল করেছি, আমাদেরকে এত কিছু না বলে নাই, আমাদেরকে ধোঁকা দিয়েছে ছাত্ররা, জামাত ইসলামরা আমাদের ধোঁকা দিয়ে আমাদের মিছিল করাইছে ছাত্রদের বিরুদ্ধে। এখন আমরা বুঝতে পারছি, এখন আমরা শেখ হাসিনাকে আবার চাই। চিন্তা করেছেন? আজ জামাতে ইসলাম, এনসিপিদের জুতা পিটা করতেছে এই সাধারণ জনগণ। ধন্যবাদ সবাইকে। আমার বাংলাদেশে কিন্তু একটা বীর আছে, হেভি শক্তিশালী বীর, এবং সত্য কথা বলো কারোর দেখে ভয় করে না। সেটা কে জানেন? ফজলুর রহমান স্যার। তিনি কারোকে দেখে ভয় করে না। এইবার চোখে চোখ রেখে পার্লামেন্টে যে ভাষায় কথা বলেছে জামাত ইসলামকে, এই রাজাকারের বাচ্চা, এই আলবদর, এইভাবে কথাগুলা বলেছে এই বীর। এইরকম কিন্তু সরাসরি আর কোন ব্যক্তি কিন্তু পার্লামেন্টে কারোকে জামাত ইসলামকে বলে নেই, একমাত্র ফজলুর রহমান স্যারই বলেছে।
কেন দেখতে হইব? সে কিন্তু বঙ্গবন্ধুর আদেশেই মুক্তিযোদ্ধা করেছে, পাকিস্তানের আর্মিদের উপর ঝেপে পড়েছে, রাজাকার জামাতে ইসলামের উপর ঝেপে পড়েছে। সে কিন্তু ভয় পাওয়ার লোক না, সে মুক্তিযোদ্ধা। বুক টান করে ছেড়ে দিয়েছে, আমাকে গুলি কর। সেই ব্যক্তি ফজলুর রহমান, যে পাকিস্তানের আর্মিদেরকে ভয় করেনি, জামাত শিবির রাজাকারদের ভয় করেনি, শুধু সামনে এগিয়ে গেছে সেই ব্যক্তি, এবং কোন লোককে দেখে ভয় করেনি। তার পিছনে কিন্তু অনেক লোক লাগেছে, কিন্তু সে কিন্তু রয়ে গেছে। আর যারা বলেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা ভাই? যেভাবে অ্যাটাক করে রাজাকারদের এই ফজলু স্যার কথাগুলা বলে, এ ধরনের কথা কিন্তু কেউ বলেনি, এই প্রথম কিন্তু বলতেছে ফজলুর রহমান। দেখেন সেই ভাষাগুলা দেখেন। রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে। দেখেন, এইভাবে পার্লামেন্টে কেউ কোনোদিন বলেনি। মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এ যুদ্ধ হয়েছে, আর 24-এ যুদ্ধ হয়েছে, আর 71-এ। এই ফজলুর রহমান স্যারকে আমরা সবাইকে সেলুট জানাই, ফজলুর রহমানকে সেলুট জানাই। আর যারা ফজলুর রহমানকে সমালোচনা করে তারা যেন বাংলাদেশ থেকে দূর হয় অতি শিগগিরই। ছাত্রলীগের পোলাপানের নাহিদ বলছে, আর জুলাই সন্ত্রাসী লাগে ছাত্রলীগ যোগ দিয়ে লাগবে। মানুষের এত গ্যাস্ট্রিক করে, মানুষ এখন পাগল হয় নাই। মানুষ সব বুঝে, কে দেশের ক্ষতি চায়, কে দেশের ভালো চায়, কে দেশের মঙ্গল চায়, এটা বাংলাদেশের মানুষ জানে। যারা দেশকে ভালোবাসে তারা কোনদিন দেশে লুটপাট করতে পারে না। জুলাই আন্দোলন যারা করছে, সারজিদ আলম খান, নাহিদ খান, মাহবুজ খান, আসিফ নজরুল খান, নাসিরুদ্দিন পাটোয়ারি খান, এরা সব ছাত্রলীগের লোক ছিল। এটার ভিডিও ফুটেজ আছে, তাদের সাক্ষাৎকার আছে, বিভিন্ন মন্ত্রী তাদের ছবি আছে। সারজিদ আলম খান, নাহিদ খান, হাসানাত খান, এর বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এখন জুলাইয়ের আন্দোলনে এনসিপি আলারা দেখছে এরা যে কুকাম গুলো করছে, সারা বাংলাদেশে লুটপাট করছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, এগুলো তো বাংলাদেশের মানুষ জানিয়ে গেছে, জাতি জানিয়ে গেছে। চিন্তা করছে আওয়ামী লীগের পূর্ণ বাসন হবে 100%। এই আওয়ামী লীগ এক এক করে আস্তে আস্তে কিন্তু তারা সুন্দর মতন মিছিল করতেছে, তারা আসবে, তারা 2 দিন আগে হোক পরে আসবে। এই দিক দক্ষিণে গুলো দেখছে, তারা মাঠ জরিপ করে দেখছে এনসিপির পোলাপানে যে আওয়ামী লীগ কিন্তু ঢুকেই দেশে। এই কারণে তাদেরকে বিভিন্ন অফার দেওয়া হইতেছে বাঁচার জন্য। এটা একটা বাঁচতে জানি তারা পারে, সেই ব্যাপারে তারা একটা ভূমিকা পালন করছে। এগুলো তাদের অভিনয়, এগুলা তাদের ষড়যন্ত্র, এগুলো তাদেরকে বিশ্বাস করা যাবে না। একটা মহিলা বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক দিছে, এই মহিলার 3টা বাচ্চা শুধু মহিলার জেলে ঢুকাই দিছে। তাহলে আমরা কোন দেশে আছি বসবাস করি? কোন ওই মেয়ের বাপে হইলো মুক্তিযোদ্ধা, ওই মেয়ে কইতে পারে জয় বাংলা, ওই মেয়ের জেলে ঢুকাই দিছে। তাইলে আমরা কি কমু? আর আমরা তো সাধারণ পাবলিক, আমাকে কোনো দাম আছে? জয় বাংলা বললে জেলে যাইতে হয়। এগুলো কোন না আছে? যেভাবে মানুষের মারতে আছে, আওয়ামী লীগ করলে কি অন্যায়? পিছমরা হাত বাইন্দা মানুষের কোবায়া এই হাত কাইতে বলা, এগুলো আগে আসিল? এগুলো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে আসিল, বাপের কাছে জ্বর আসিল, ওরা জীবনে পারছে এগুলো এত সাবাস করিয়া মানুষের যে যেমনি পারে ওইভাবে কোপাইতেছে। মানুষের মূল্য নাই, একটা পশু পাখির মূল্য আছে, তারপরও মানুষের কোনো মূল্য নাই। আমরা কোনোদিন অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দেইনি, আমরা ভয় পাইনি। কেন? বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক। শেখ হাসিনা ডাক দিছে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দেখেন শেখ হাসিনার বক্তব্য একটু শোনেন। সবাইকে আমি বলবো ঐক্যবদ্ধ হতে এবং সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আমরা কোনো অন্যায় করিনি, মিথ্যা অপবাদ আমাদের সবার বিরুদ্ধে। শেখ হাসিনা যেমন বাঘের মতো কথা বলে, আমরাও বাঘের মতো কথা বলবো। ভোট কাদের? বাংলাদেশের ভিতরে ভোট কাদের বেশি? সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, টমটম, অটো, সিএনজি, গরিব মেহনতের মানুষ, নিম্নমানের মানুষের ভিতরে এদের ভোট বেশি। দেখেন নিম্ন মানুষরা কি বলে, দেখেন। অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, জনগণে খেদাইতে আবার জনগণ নিয়ে আনবে। শেখ হাসিনা ভালো কাজ করছে, এই জন্য আনবে, আওয়ামী লীগ আবার আইবে। আমরা আওয়ামী লীগের সময় অনেক